আজকে হচ্ছে আমরা পড়বো দ্য কেয়ারটেকারের পার্ট সি এর কোশ্চেন। এটা হ্যান্ড নোটের 173 পেজ থেকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য কেয়ারটেকার, মানে এখানে টাইটেলটা যে কেয়ারটেকার এটা জাস্টিফাই করো, ওকে, বা ঠিক আছে কিনা এটা আলোচনা করো, প্রুফ করো। তো বলছে দ্য কেয়ারটেকার, এমনিতে কেয়ারটেকার শব্দ আমরা কি জানি, চাকর আর কি, ওই টাইপের। তো বলছে দ্য কেয়ারটেকার ইজ দ্য মোস্ট পপুলার প্লে অফ হ্যারল্ড পিন্টার, একটা বিখ্যাত নাটক, and certainly one of the 20th century's most notable works of the stage, এবং বিংশ শতাব্দীর যে নাটকগুলো স্টেজে মঞ্চায়িত করা হয় এগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত একটা নাটক। The title of the play is very significant. এই নাটকের টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ বা অর্থবহ বা তাৎপর্যপূর্ণ। The story of the play moves round the room owned by Meek and occupied by Aston. এই নাটকটা শুরু হয়েছে একটা মানে হচ্ছে একটা রুমকে কেন্দ্র করে, যে রুমের মালিক হচ্ছে মিক এবং যেখানে থাকে হচ্ছে অ্যাস্টন। এই জন্য বলছে যে owned by Meek and occupied by Aston. তো বলছে Device also comes to the same room to stay with Aston and later to dislodge Aston from there with the help of his brother Meek. তো ডেভাইস তো ওই বাসায় আসে, তাকে অ্যাস্টন নিয়ে আসে আশ্রয়, মানে তাকে আশ্রয় দেওয়ার জন্য আর কি, ওকে। তো ডেভাইস কি করে, সে ওই অ্যাস্টনকে ওই বাসা থেকে তাড়াতে চাইছে, সেটা কিনা তার ভাইয়ের সাথে সেটা পারে না। এরপর বলছে যে মিক ইজ দ্য ওনার অফ দ্য হাউস, মিক হচ্ছে ওই বাসার বা ওই রুমের মালিক। ডেভাইস ইজ দ্য প্রপোজড কেয়ারটেকার অফ দ্য হাউস, এবং ডেভাইস হচ্ছে সেখানকার যাকে কেয়ারটেকার জবের অফার করা হয়েছে, এজন্য বলছে প্রপোজড কেয়ারটেকার অফ দ্য হাউস। বাট দ্য আইডিয়া অফ বিং এ কেয়ারটেকার ক্যান বি সিন অন সেভারাল লেভেলস। তবে এই নাটকে যে কেয়ারটেকার ওয়ার্ডটা ইউজ করেছে, এই আইডিয়াটা আমরা বিভিন্ন লেভেলে দেখি। এখন দেখি সেই লেভেলগুলো কি কি, বা কিভাবে মানে এখানে সেই কেয়ারটেকারের যেটা মানে এই টাইটেলটা এটা প্রুফ করা হয়েছে নাটকে, কিভাবে জাস্টিফাইড এটা। এখানে বলছে ফার্স্টে অ্যাস্টন অফারিং, যে অ্যাস্টন অফার করেন যে মিক দ্য ইয়াঙ্গার ব্রাদার অফ অ্যাস্টন বট অ্যান ওল্ড হাউস। মিক তার কাজে কি পুরাতন বাড়ি কিনে সেগুলোকে মেরামত করে নতুন করা এবং সেগুলো বিক্রি করা একটু ভালো দামে। তো বলছে যে হি মেড অ্যাস্টন অ্যান ইনচার্জ অফ ইট, এবং সেই জন্য অ্যাস্টনকে তার মানে একজন কর্মচারী, মানে হেল্পার হিসেবে রাখছে আর কি। মানে মিক তার যে বড় ভাই অ্যাস্টন তাকে তার কাজের একজন হেল্পার হিসেবে রাখছে। হি পাসড হিজ টাইম ইন এটিক রুম হুইচ ওয়াজ হার্ডলি ওয়ার্থ লিভিং। তো মিক সে যে বাসাটায় থাকে এটা আসলে বসবাসের অযোগ্য, মানে একটা পুরাতন টাইপের বাসা। এই জন্য কিন্তু আমরা একটা কোশ্চেনে পড়ছিলাম যে সে তার রুমটা ডেকোরেট করতে চায় একটা পেন্ট হাউসের মতো। এরপর বলছে যে হি ওয়ান্টেড টু রেনোভেট ইট এন্ড ডেকোরেট ইট বাট হি কুড নট ডু ইট বিকজ হি ওয়াজ স্লো উইটেড, মানে সে এটাকে রেনোভেট বা মানে হচ্ছে সংস্কার করতে চায় আর কি, ওকে, বা ঠিকঠাক করতে চায়, কিন্তু সে নিজে এটা করতে পারছে কারণ সে একটু অলস টাইপের। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আচ্ছা এরপর বলছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাস্টন দ্য ইল্ডার ব্রাদার, সে হচ্ছে বড় ভাই আর কি, মানে মিক্স অফ অ্যাস্টন বড়, হ্যাজ হিজ ওন প্ল্যান টু সেট আপ এ শেড সো দ্যাট হি কুড ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। সে এতদিন যাবত তার ছোট ভাইয়ের আন্ডারে কাজ করতেছিল, মানে মিকের আন্ডারে, বাট এখন সে ইন্ডিপেন্ডেন্টলি বা আলাদাভাবে কাজ করতেছে, মানে সে বাইরে একটা শেড দিয়ে ওইখানে থাকবে, ওখানে সাথে কাজকর্ম করবে। সে বলছে হি দেয়ারফর থিংস অফ অফারিং দ্য জব অফ কেয়ার টেকিং টু ডেভাইস, এই জন্য সে কিভাবে, যেহেতু আমি কাজটা ছেড়ে দিব, আমি আলাদা হয়ে যাবো, সুতরাং আমি আমার মানে আমাকে যে কাজটা আমার ছোট ভাই দিয়েছিল সেই কাজটা আমি অন্য কাউকে দিতে চাই, এই জন্য সে ডেভাইসকে কেয়ারটেকার হওয়ার জন্য অফার করে। এখানে এটা বলছে অ্যাস্টন যে ইউ কুড বি কেয়ারটেকার হিয়ার ইফ ইউ লাইক, যদি তুমি চাও এখানে কেয়ারটেকার হতে পারো। ডেভাইস বলছে হোয়াট, অ্যাস্টন কি বলছে ইউ কুড লুক আফটার দ্য প্লেস ইফ ইউ লাইক, যদি তুমি পছন্দ করো বা চাও তাহলে তুমি এই বাসাটা দেখভাল করতে পারবে। তার মানে দেখুন এখানে অ্যাস্টন সে বাসাটা একজন ভাইয়া চাকর, স্ক্রিনটা চলে গেছে। শুনতে পাই না ভাই স্ক্রিন। চলে গেছিল, এখন আবার আসছে। ও ভাইয়া শুনুন, আপনার ওখানে নেটওয়ার্কের জন্য, ওকে, এমনিতে আমি তো স্ক্রিন শেয়ার করেছি। আচ্ছা, তো হচ্ছে দেখেন এখানে বলছে, দেখেন অ্যাস্টন সে ডেভাইসকে ওই বাসার একজন চাকর হওয়ার জন্য অফার করে আর কি। তো অফার করে এটাতে সমস্যা নাই, সমস্যা হচ্ছে সে ওই বাসার মালিক না, বাট সে অফার করছে, ওকে। মানে অফার করা হয়েছে এটাতে সমস্যা নেই, বাট কি অফার করছে এইটাতে সমস্যা। সাধারণত যে একজন বাসায় যদি কোনো কর্মচারী লাগে বা একটা মানে গার্মেন্টস যদি কর্মচারী লাগে, সেখানকার যে মালিক সেই হচ্ছে এগুলো দিক নির্দেশ হবে, এটা স্বাভাবিক। আর যদি একজন চাকর আর একজন চাকরকে মানে ই করে তাহলে কিন্তু এটা একটু অস্বাভাবিক হয়ে যায়। মানে এমনিতে আমরা জবে টবে ওগুলা দেখি সচরাচর হয়ে থাকে, ওকে, যে সে থার্ড পার্টি টাটির মাধ্যমে। বাট এখানে ওই সাপেক্ষে বলা হয়নি, বলা হয়েছে যে মালিক সে অফার করবে, বাট অফার করছে মালিকের আন্ডারে যে কাজ করে সে, এইটা অস্বাভাবিক। সেটাই বলছে যে দিস অফার বাই অ্যাস্টন gives the impression to device that Aston is the real owner of the house. অ্যাস্টন যেহেতু ডেভাইসকে অফার করেছে, সুতরাং ডেভাইস মনে করছে অ্যাস্টনই এই বাসার মালিক। বাট ডেভাইস এক্সপ্রেসেস হিজ আনউইলিংলিনেস টু বি এ কেয়ারটেকার অন থ্রি গ্রাউন্ডস, কিন্তু ডেভাইস সে তিনটা কারণে ওই বাসার চাকর হতে চায় না। মানে এটা কিন্তু অ্যাস্টনের অফারে, ওকে, যে অ্যাস্টনের অফার সে প্রত্যাখ্যান করে তিনটা কারণে। ফার্স্ট, হি হ্যাজ নেভার বিন এ কেয়ারটেকার, যে সে কখনোই কেয়ারটেকার ছিল না। সেকেন্ডলি, হি ইজ অ্যাফ্রেড অফ, আচ্ছা
এই যে ফার্স্ট সেন্টেন্সটা বলছে হি হ্যাজ নেভার বিন এ কেয়ারটেকার, সে কেয়ারটেকার ছিল, মানে এটা কিন্তু তার যে কাজের প্রতি যে অসম্মান, এই কাজের প্রতি সেটা রিপ্রেজেন্ট করেছে, ক্লাস কনসাসনেস বা শ্রেণী বৈষম্য বা জাত বৈষম্য এই টাইপের কিছু। ওকে, এবার বলছে সেকেন্ডলি হি ইজ অ্যাফ্রেড অফ, এবং দ্বিতীয়ত হচ্ছে সে ভয় পায় কাকে, ওই যে যার সাথে তার একটা ক্যাফেতে হাতাহাতি লড়াই হয়েছিল আর কি, তাকে, যে দ্য স্কচম্যান হু ক্যান কাম অ্যান্ড থ্রাশ হিম অ্যালং দ্য ল্যান্ডিং, যে যে সচরাচর এখানে আসতে পারে, মানে যদি সে বাসার চাকর হয় তাহলে যে কোনো কাজের জন্য তাকে বাইরে যেতে হতে পারে, তখন ওই স্কচম্যান যার সাথে ডেভাইসের লড়াই হয়েছিল সে তাকে আক্রমণ করার সুযোগ পাবে আর কি। কে কি বলতেছে, ক্লাস কি চলতেছে? হ্যাঁ ভাই ক্লাস তো চলতেছে, ফাতেমা তো জোহরা। ওকে, এরপর বলছে থার্ডলি পিপল ক্যান আস্ক অ্যাবাউট কোশ্চেনস অ্যাবাউট হিজ আইডেন্টিটি এবং ডিভাইস। এইখানে কিন্তু সে বলছে তার নাম হচ্ছে বার্নার্ড জেনকিন্স, বা তার আইডেন্টিটি প্রুফ করার জন্য কোনো কিছু নাই। সুতরাং লোকজনেরা সাপোজ এখানে কেউ যদি নতুন কাজে যোগদান করে তাকে বিভিন্ন কোশ্চেন করে, তুমি কোথা থেকে আসছো, কি করতে আগে, এগুলা। তো ডিভাইস তার তো আইডেন্টিটি নাই, সুতরাং সে ভয় পাচ্ছিল যে যদি লোকজন আমার আইডেন্টিটি জিজ্ঞেস করে তাহলে আমার কিছু বলার থাকবে না। এই তিনটা কারণে বা এই তিনটা যুক্তির জন্য সে অ্যাস্টনের যে অফারটা রিজেক্ট করে বা প্রত্যাখ্যান করে। এবার বলছে যে ডিভাইস টেলস অ্যাস্টন হোয়াই হি ইজ আনউইলিং টু বি এ কেয়ারটেকার অফ দ্য হাউস। যে ডিভাইস সে অ্যাস্টনের কাছে বলে কেন সে এই বাসার চাকর হতে চায় না, যে ওয়েল আই কুড হ্যাভ দ্যাট স্কচ গিট, মানে গিট বলতে স্কচ যে লোকটা, যে কামিং, ওয়েট করুন আপনার ঝড় হতে চাচ্ছে নাকি, না তো ওকে। হ্যাঁ, এখানে মানে যে দেবাস সে বলতেছিল যে ওয়েল আই কুড হ্যাভ দ্যাট স্কচ গিট কামিং লুক আফটার মি কুডেন্ট আই, মানে ওই যে যে স্কচ যে লোকটার সাথে হয়েছিল, মানে হাতাহাতি বা একটু দ্বন্দ্ব হয়েছিল, সে তাকে দেখতে, মানে দেখতে বলতে দেখে নিতে আসতে পারে। ওকে, সে ভয় পাচ্ছিল যে সেই লোকটা তার কাছে এসে আবার কেন মানে তাকে মারধর করার সুযোগ খুঁজতে পারে, এই জন্য সে এই যে অ্যাস্টনের যে অফারটা অ্যাকসেপ্ট করে না। এরপরে বলছে তার মানে আমরা এখানে জানলাম যে অ্যাস্টন সে অফার করছে, সিগনিফিকেন্স কিন্তু এখন আমরা পড়িনি, এগুলো নেক্সটে আছে। এরপর কি বলছে, মিক অফারিং, মিকও তাকে একই জবের জন্য অফার করে, যে অ্যাগেন উই লার্ন ফ্রম মিক দ্যাট হি ইজ এ ভেরি বিজি ম্যান। যে মিক মানে তার কাছে জানতে পারি যে সে একজন ব্যস্ত মানুষ, কারণ সে একটা জবের সাথে অ্যাটাচড আছে আর কি। ওকে, মানে কি আসতেছে মনে হয় ওখানে নেটওয়ার্কের জন্য কোনো কিছু। শেয়ার করতে আপনার খুব ঝাড়া। ওকে, ঠিক আছে। তো এরপর বলছে যে again we learn from Mick that he's a very busy man, he buys old house, gets them repaired and renovated, মানে সে পুরাতন বাড়িটারি কিনে এবং সেগুলো রেনোভেট করে, সংস্কার করে, and sells them with profit, এবং সে লাভে সেগুলো বিক্রি করে, মানে লভ্যাংশ রেখে বিক্রি করে। he wants to develop and extend his business, সে তার কাজটাকে মানে তার জবটাকে আরো বেশি বাড়াইতে চায়, এই জন্য তার হেল্প বা লোক দরকার, যে therefore needs a helping hand. He wants to appoint a man who could replace Aston and take charge of the house. যেহেতু তার ভাই কাজ ছেড়ে চলে যাবে, মানে হচ্ছে আলাদা হয়ে সে কাজ করবে, সুতরাং এখন এই যে মিক সেটা অ্যাস্টনের পরিবর্তে আর একজন হেল্পিং হ্যান্ড মানে একজন কর্মচারী নিয়োগ দিতে। সো হি অফার্স ডেভাইস টু অ্যাপয়েন্ট হেয়ার, সুতরাং সে ডেভাইসকে সেই কাজের জন্য অফার করে। যেমন এখানে বলে যে হাউ ডু ইউ লাইক টু স্টে অন হেয়ার অ্যাজ এ কেয়ারটেকার, মানে এখানে একজন কেয়ারটেকার হিসেবে থাকতে তোমার কেমন লাগবে। আই উইল বি কোয়াইট ওপেন উইথ, আমি তোমার সাথে ভালো আচরণ করবো। আই কুড রিলাই অন এ ম্যান লাইক ইউ, আমি তোমার মতো একজন মানুষের উপর খুব সহজেই বিশ্বাস করতে পারি বা নির্ভর করতে পারি। অ্যারাউন্ড দ্য প্লেস কিপিং অ্যান আই অন দ্য, তুমি এখানে ঘুরে ফিরে মানে জিনিসপত্রের উপর চোখ রাখবে, মানে বলতে চাইছেন যে তুমি ঠিকঠাক মতো দেখে শুনে রাখবে। তো তার মানে দুই ভাই তারা একই ব্যক্তিকে একই কাজের জন্য অফার করছে, এটা জানতে পারলাম। এরপরে বলা হয়েছে এটা সিগনিফিকেন্সটা আসলে কি। ওকে, দ্য ল্যাক অফ কমিউনিকেশন, it is certain that there is no indication in the play regarding the reason of the two brothers for selecting the same person as the caretaker. এই নাটকের কোথাও বলা নাই কেন দুই ভাই একই ব্যক্তিকে একই কাজের জন্য অফার করছে। though it is assumed, এটা অনুমান করছে কারা, সমালোচকরা, that the brothers lack of communication with each other and so they offered the same person for job. The painter gives no exact information about it, মানে হচ্ছে তারা সমালোচক তারা খুঁজে খুঁজে বের করছে যে হতে পারে দুই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক নাই, যার ফলে তারা জানে না একে অপরে কে কি কাকে বলতেছে, এই জন্য তারা একই কাজের জন্য একই ব্যক্তিকে দুই ভাই আলাদা আলাদা করে অফার করে। ওকে, তো প্রিন্টার সেইটাই এখানে রিপ্রেজেন্ট করতে চাইছে যে দুই ভাইয়ের মধ্যে ল্যাক অফ কমিউনিকেশন আছে। আসতে চাচ্ছি
এরপর বলছে যে ওয়ান অফ দ্য ব্রাদার্স ইজ সাফারিং ফ্রম নিউরোসিস, যে এই দুই ভাইয়ের এক ভাই মানে হচ্ছে অ্যাস্টন, সে একটু নিউরোসিস বা মানসিক টাইপের রোগী আর কি, যে কজ বাই ইলেকট্রিক শক ট্রিটমেন্ট, কারণ যখন তার মাথায় সমস্যা তখন তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়, সেই সময় তার মাথায় একটা পিঞ্চার বা পিন ঢুকে যায়, যার ফলে সে একটু মানসিক মানে সে মানসিকভাবে আঘাত পায় আর কি। যে another appears to be an aggressive dominating mode of behavior which creates trouble on the way of their communication, যে আর মিক সে একটু হিংস্র টাইপের। এই বৈশিষ্ট্য এই কারণগুলোর জন্য দুই ভাইয়ের মধ্যে ভালো কোনো সম্পর্ক নাই, যে দ্য ব্রাদার্স আর ইনএক্সট্রিকেবলি কানেক্টেড উইথ ইচ আদার, বাট মানে তারপর হচ্ছে দুজনের মধ্যে মানে ওভারঅল সম্পর্ক আছে আর কি, মানে যদিও এরকম গভীর সম্পর্ক বাট ওভারঅল একটা সম্পর্ক আছে, কারণ তারা একই জায়গাতে থাকে আর কি, এবং সেটা প্রুফ হয় নাটকের লাস্টে। এরপর বলছে so the encounter of the two brothers with device and his job as the caretaker forms the main interest of the play, সুতরাং এই যে যে ডিভাইসের সাথে দুই ভাইয়ের যে জবের অফার এটা নিয়ে হচ্ছে টোটাল কিন্তু নাটকটা। সো দ্য টাইটেল ইজ জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বলতে পারেন নাটকের টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কি এখানে টাইটেলের মাধ্যমে দুই ভাইয়ের একই ব্যক্তিকে একই কাজের জন্য অফার করে ইন্ডিকেট করা হয়েছে, যেটা মিনিংটা বা সিম্বলিং মানে সিম্বলিক মিনিংটা হচ্ছে কি যে দুই ভাইয়ের মধ্যে ল্যাক অফ কমিউনিকেশন। সো বলতে পারি সেই ল্যাক অফ কমিউনিকেশনটা এখানে কিন্তু টাইটেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে, সো টাইটেলটা জাস্টিফাইড। আরেকটা কারণ আছে কি আইরনিক্যাল ইমপ্লিকেশন, আইরনিক্যাল ইমপ্লিকেশন কারণ some other incidents in the play can be connected with the title of the play, এছাড়াও নাটকের ঘটনার সাথে টাইটেল একটা সম্পর্ক আছে। After Aston helps to device for escaping from a brawl and to bring him home, Aston offers device to work as a caretaker, যে যখন কিনা অ্যাস্টন সে ডিভাইসকে সেই ব্রাউল বা হাতাহাতি লড়াই থেকে সেভ করে নিয়ে আসে, তখন অ্যাস্টন সে ডেভাইসকে কেয়ারটেকার জবের অফার করে। হাউএভার ইন রিয়েলিটি মিক ওন্স দ্য বিল্ডিং, বাট সত্যিকার অর্থে মিক কিন্তু ওই বাসার মালিক, সুতরাং অফার করলে সে করতে পারে, বাট যে বাসার কর্মচারী সে কিভাবে ওই বাসায় থাকার জন্য অফার করে বা মানে কাজের জন্য অফার করে, যে নট অ্যাস্টন। সো দ্য সাজেশন ওয়াজ আনরিয়েলিস্টিক, সুতরাং এখানে সাজেশনটা কি আনরিয়েলিস্টিক, মানে আমরা আকবার অনেক সময় কিছু বলতে চাই যেটা আমাদের করা ঠিক না, এইটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, আইরনি, যে যার বলা উচিত সে বলে না, যার বলা উচিত তা সে বলে। যে মিক হাউবার ফাংশনস অ্যাজ দ্য কেয়ারটেকার অ্যাজ হি ইজ মোর রেসপন্সিবল ব্রাদার অফ দ্য টু, আসলে বলা উচিত কার মিকের, কারণ সে হচ্ছে এই বাসার দায়িত্বে আছে, ঠিক আছে, বা তার এই বাসাটা, সুতরাং বলতে পারে সে, বাট অ্যাস্টন না, কিন্তু এখানে অ্যাস্টনের বলতে, সো ইট ইজ আইরনি যে হি টেকস কেয়ার অফ অ্যাস্টন ক্যান অলসো রেফার টু টু টেক কেয়ার অফ। ওকে, এছাড়া সে অ্যাস্টনকেও টেক কেয়ার করে মানে যত্নআত্তি করে। দাস উই ক্যান কনক্লুড সেইং দ্যাট, শুধু আমরা এটা বলে শেষ করতে পারি দ্য টাইটেল অফ দ্য প্লে ইজ আয়রনিক, যে নাটকের টাইটেলটা কি আয়রনিক, যে বলার মানে যার বলার দরকার সে আগে বলে না, বরঞ্চ অন্যজন আগে বলে, যে দ্য আইরনি অফ দ্য ফেট অফ ডিভাইস ইজ দ্যাট ইন হিজ এফোর্ট টু প্লে দ্য টু brothers of against each other and become the permanent caretaker of Mick's house, he deceives himself, যেখানে মিক এবং এই অ্যাস্টন দুই ভাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছিল ডেভাইস, মানে সে চাচ্ছিল দুই ভাইয়ের মধ্যে একজন আরেকজনকে তাড়িয়ে দেওয়া, বাট আলটিমেটলি কিন্তু ডেভাইস সে মানে নিজেকেই বিতাড়িত হতে হয়েছে, এটা হচ্ছে আরেকটা আইরনি আর কি, যে সে নিজে চাইছে একজনকে সরাইতে, বাট মানে ভাগ্য এতটাই খারাপ যে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সো দ্য টাইটেল অফ দ্য প্লেস মিনিংফুল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, বলতে পারি নাটকের টাইটেলটা মিনিংফুল বা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে ল্যাক অফ কমিউনিকেশন এবং আইরনিক্যাল ইমপ্লিকেশন এই দুটোই রিপ্রেজেন্ট করছে টাইটেলের মাধ্যমে। যেটা ফার্স্ট থেকে গেছিলেন, এটা নিয়ে একটা সমস্যা আছে? ভাইয়া একবার সামারাইজ করে বলবেন যে কিভাবে মানে এটা কিভাবে জাস্টিফাই আচ্ছা হইলো? আচ্ছা, কিভাবে জাস্টিফাই হলো, দেখেন এখানে বলছে যে মিক এবং অ্যাস্টন তারা দুই ভাই, ওকে, দুই ভাই একই ব্যক্তিকে তারা কাজের জন্য অফার করে। তো মানে একই কাজের জন্য অফার বলতে ওই বাসার যে কেয়ারটেকার হওয়ার জন্য অফার করে, বাট মানে দুই ভাই একই জায়গাতে থাকে, বাট একই ব্যক্তিকে অফার করে, এটা তারা ইন্ডিকেট করা হয়েছে যে একজন আরেকজনের সম্পর্কে জানে না, এই জন্য অফার করে। সাপোজ আকি আপনি আর হচ্ছে আপনার একজন একজন বোন, আমি এমনিতে উদাহরণ দিচ্ছি, আপনার একজন বোন, তো দুইজনই আপনারা হচ্ছে আহ কি বলবো যে উদাহরণ চলছে যে একই টিচারের কাছে পড়তে চাচ্ছেন, ওকে, মানে আপনার বোন যাকে ঠিক করছে আপনি যাকে ঠিক করছেন, অথচ যে কোনো মানে একজনকে সে পড়াইতে পারবে, জাস্ট আমি এমনি উদাহরণ দিচ্ছি, সে কোনো একজনকে পড়াইতে পারবে, বাট আপনারা দুজন একই ব্যক্তিকে বা আপনারা একই ছাদের নিচে থাকেন, অথচ দুজন একই ব্যক্তিকে আপনারা পড়ানোর জন্য অফার করছেন। ওকে, তো এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করা হয়েছে যে আপনাদের মধ্যে ভালো কোনো কমিউনিকেশন নাই, আপনারা যেহেতু বোন বা একই জায়গায় থাকে, সুতরাং আগে আপনাদের মধ্যে কথোপকথন হবে, এটা হচ্ছে স্বাভাবিক, দেন আপনারা সিদ্ধান্ত নেবেন যে কে কার কাছে পড়বেন না না পড়বেন, বাট আপনারা সেটা না করে আলাদা আলাদা ভাবে আপনারা একই জবের জন্য অফার করছেন, সো আপনাদের মধ্যে এটা দ্বারা ইন্ডিকেট করছে আপনাদের মধ্যে ভালো কোনো সম্পর্ক নাই। এইটাই হচ্ছে টাইটেলের যে সিগনিফিকেন্সটা, মানে কেয়ারটেকার এখানে যে একজন ব্যক্তি কেয়ারটেকার জবের জন্য অফার করা হয়েছে, বা সেটা দুইজনই করছে, দুই ভাই করছে একই ব্যক্তিকে অফার, এটা কেন
কারণ দুই ভাইয়ের মধ্যে ভালো করে সম্পর্ক নেই, এটা হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন। ওকে, আকি এরপর আছে কি আইরনিক্যাল ইমপ্লিকেশন, সত্যিকার অর্থে যে মালিক সেই হচ্ছে সবকিছু পরিচালনা করবে, এটা স্বাভাবিক। বাট এখানে এই রুমটার মালিক হচ্ছে বিগ, সুতরাং সে অফার করতে পারে জবের জন্য, মানে সেই ডিভাইসকে কেয়ারটেকার জবের জন্য, যেখানে অ্যাস্টন আগে করছে। সো এটা হচ্ছে আইরনি, মানে বলে না যে যার বা কি যার যার বাড়ি তার ঘুম নাই তারা পশুর খবর নেই, এরকম একটা কথা আছে আর কি। ওকে, এক্স্যাক্টলি এটা নাকি সেটা আমার ভালো মতো মনে নাই। তো যাই হোক না কেন, যে মিক সে হচ্ছে অফার করবে, এটা স্বাভাবিক, কিন্তু অফারটা আগে করছে অ্যাস্টন। ওকে, সো এটা হচ্ছে আইরনি, যে যার বাসা সে অফার করে নাই, বরঞ্চ যে ওই বাসায় থাকে আশ্রিতা হিসেবে সে আরো অফার করছে। এ হচ্ছে টাইটেলের যে আইরনি। এবার কি ক্লিয়ার রাখি? হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। ওকে, নেক্সট একটা দেখেন, নেক্সট একটা শুরু হয়েছে পরের পেজ থেকে, 175 পেজে। ডিসক্রাইব দ্য থিম অফ আইসোলেশন ইন হ্যারল্ড পিন্টার দ্য কেয়ারটেকার, এটা অনেক আগের কোশ্চেনটার মধ্যে দেখবেন, যে এই নাটকে থিম অফ আইসোলেশন মানে হচ্ছে একাকিত্ব বোধ, ওকে, বা নির্জনতার যে থিমটা ডেভেলপ করেছে সেটা আলোচনা করে। এখানে বলছে নোবেল প্রাইজ উইনার ইন 2005, এটা কিন্তু পার্ট এতে আসে যে উনি কত সালে নোবেল পুরস্কার পাইছে, 2005 সালে। হ্যারল্ড পিন্টার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মডার্ন ব্রিটিশ ড্রামার, যে উনি আধুনিক নাট্যকর্তা অন্যতম একজন বিখ্যাত নাটক, স্পেশালি ইংল্যান্ডে। যে প্রিন্টার্স, আচ্ছা, গত 10 তারিখে বোধহয় হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষিত হয়েছে, কে পাইছে এবার, কারো কি জানা আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ওকে, আপনারা ভাইবা দিবেন, ভাইবা তো আশা করতে, বাট সামনে হচ্ছে জবের জন্য প্রিপেয়ার হচ্ছেন অবশ্যই, সুতরাং হচ্ছে এগুলো জানতে হবে কিন্তু। ওকে, এটা হচ্ছে হ্যান কাং, কোরিয়ান, সাউথ কোরিয়ান একজন লেখক। ওনার বিখ্যাত কিছু উপন্যাস আছে, এটা আছে হচ্ছে দ্য ভেজিটেরিয়ান। ওকে, এইটার জন্য, মানে এইটা না, ওনার মানে সমগ্র সাহিত্যকর্মের উপর ডিপেন্ড করেই উনি নোবেল পুরস্কার পাইছে, বাট ওইটা হচ্ছে মোস্ট ফেমাস। এবং ওনার লেখা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যন্ত্রণা, যে মানুষের জীবনে যে যন্ত্রণা, স্পেশালি আধুনিক থিম কিন্তু এটা, এগুলো উনি রিপ্রেজেন্ট করছে। এবং ওনার নাটকগুলো বা উপন্যাসগুলো অনেকটা হচ্ছে ওখানে বলছে গদ্য পদ্যের মতো আর কি। ওকে, মানে কবিতা আকৃতির গদ্য এরকম টাইপের। আচ্ছা, এবার বলছে যে কি প্রিন্টার্স দ্য কেয়ারটেকার ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্যারাডিগমস অফ মডার্ন ড্রামা, এটা আধুনিক নাটকের একটা বিখ্যাত উদাহরণ আর কি। আইসোলেশন আর লোনলিনেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট থিমস অফ দিস ভেরি প্লে, এই নাটকের একটা কমন থিম কি আইসোলেশন বা লোনলিনেস যাকে বলে। হেয়ার প্রিন্টার প্রেজেন্টস ফ্রাস্ট্রেশন, লোনলিনেস, লস অফ কমিউনিকেশন এন্ড আইসোলেশন অফ মডার্ন পিপল, যে আধুনিক লোকজনের যে একাকিত্ব বোধ, ওকে, বা মানে ল্যাক অফ কমিউনিকেশন বা যোগাযোগের অভাব, এইগুলো উনি রিপ্রেজেন্ট করছে। He expresses isolation or loneliness through the character, especially device and Aston, সে এদের মাধ্যমে এই থিমটা বেশি ডেভেলপ করছে, মানে এদের চরিত্রে আমরা এই থিমটা বেশি পরিমাণে পাই আর কি। যে ডেভাইস ইজ আ ভাগাবান্ড ক্যারেক্টার, ডেভাইস একজন ভবঘুরে টাইপের চরিত্র। হু ইজ আ রুটলেস, জবলেস, যে মানে এরকম রুটলেস বা জবলেস টাইপের একজন মানুষ। ওকে, ইভেন ডেভাইস সে কিন্তু সবার সাথে নিজেকে তাল মিলিয়ে চালাতে পারে না। ওকে, দেখবেন আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা খাপ খেয়ে নিতে পারে না, এই যে ডেভাইস হচ্ছে ওইরকম টাইপের। ইভেন সে খুব সামান্য কারণে প্রচুর রাগান্বিত হয়। সেটা কি, যেমন এখানে একটা উদাহরণ আছে যে তার ওয়াইফ তার আন্ডারওয়্যারটা একটা সসপ্যানের মধ্যে ধুইতেছিল। ওকে, এই জন্য সে তার ওয়াইফকে ডিভোর্স দিছে, মানে জাস্ট সামান্য কারণে। ওকে, এটা কিন্তু নাটকের একটা মেইন থিম। এটা বলছে যে ডেভাইস কি ফাইটস এ লট টু ওভারকাম হিজ লোনলিনেস, এর ডেভাইস সে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, তারপর সে লোনলিনেস এ ভোগে, একাকিত্ব বোধে ভোগে। এইটাকে ওভারকাম করতে সে যথেষ্ট স্ট্রাগল করে বা ফাইট করে। বাট আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত হি বিকামস অ্যালোন এট দ্য এন্ড অফ দ্য প্লে अगेन, যে নাটকের শেষে দেখবে সে একা। দেখেন সে মিক এবং হচ্ছে অ্যাস্টন দুই ভাইয়ের মধ্যে একটা জায়গা করে নিতে চাইছিল, বাট সেখানে সে থাকতে পারেনি। যে নাটকের শুরুতে দেখতে পাই যে সে ওরকম লোনলিনেসে ভোগে, শেষেও সে একাকিত্ব কিন্তু ভুগতে থাকে। এটা কিন্তু হচ্ছে অ্যাবজার্ড ড্রামার আরেকটা উদাহরণ, যে শুরুটা যেভাবে শেষটা ওইরকম ভাবে হয়। যেমন দেখেন আপনাদের আগে নাটকটা ছিল ওয়েটিং ফর গডো, এরপর আপনাদের 20th সেঞ্চুরি ফোর্টির মধ্যে একটা কবিতা ছিল লাভ সং অফ জিয়াল প্রুফ, এগুলো কিন্তু অ্যাবজার্ড টাইপের লেখা। ওকে, কারণ এখানে শুরু শেষ সেম, কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, এরপর বলছে যে রিজনস এন্ড ক্লাসিফিকেশনস অফ আইসোলেশন, যে কেন মানুষ আইসোলেটেড হয়। ওকে, আইসোলেশন কোন কোন ধরনের হতে পারে। তো বলছে যে লেভেলস অফ আইসোলেশন আর ভেরি ইম্পর্টেন্ট ইন দা প্লে, এই নাটকে আইসোলেশন লেভেলটা আসলে খুব গুরুত্বপূর্ণ। প্রিন্টার শোস টু লেভেলস অফ আইসোলেশন আর লোনলিনেস থ্রু দ্য ক্যারেক্টার ডেভাইস এন্ড অ্যাস্টন, এই দুইজন মানুষের বা দুইজন চরিত্রের মধ্যে প্রিন্টার দুই রকমের আইসোলেশন দেখাইছে নাটকে। হ্যাঁ, এরপর হচ্ছে থ্রু ডেভাইস
হ্যারল্ড পিন্টার ডিসপ্লেস দ্য আইসোলেশন অফ ওয়ার্কিং ক্লাস পিপল, যে ডেভাইসের চরিত্রের মাধ্যমে সমাজের নিম্নবিত্ত শ্রেণীর লোকজন যেমন আইসোলেশনে ভোগে সেইটা রিপ্রেজেন্ট করছে। and through Astro এবং অ্যাস্ট্রনের মাধ্যমে হ্যারল্ড পিন্টার এক্সপ্রেসেস দ্য আইসোলেশন অফ আপার ক্লাস পিপল, যে ধনী ব্যক্তিদের কিভাবে আইসোলেশনে ভোগে সেটা রিপ্রেজেন্ট করছে। যে ওয়ার্কিং ক্লাস পিপল আর আইসোলেটেড ফ্রম দ্য লস অফ হোম, জব, ফ্যামিলি অর শেল্টার, যে ওয়ার্কিং ক্লাসের লোকজন বা শ্রমিক টাইপের যারা, তার সাথে এই সমস্ত জিনিসের জন্য আইসোলেট হয়, যে সবার ঘর বাড়ি থাকে না, জব থাকে না, ফ্যামিলি থাকে না, বা আশ্রয়স্থল থাকে না, সুতরাং তারা ভবঘুরের মতো জীবনযাপন করে। এই টাইপের আরেকটা নাটক আপনারা পাবেন আমেরিকান লিটারেচার ফিকশন ড্রামার মধ্যে, সেই কি আর্নেস্ট হেমিংওয়ে লেখা দা সান অলসো রাইজ, ওটা ভবঘুরে, ওদেরকে বলা এক্সপ্যাট্রিয়েট। ওকে, যাই হোক, তার মানে ওয়ার্কিং ক্লাস বা নিম্নবিত্ত শ্রেণীর লোকজন এই সমস্ত কারণের জন্য তারা আইসোলেশনে ভোগে, কিন্তু একাকিত্ব বোধে ভোগে। So they cannot communicate with upper class people, তারা সমাজের উচ্চবিত্ত শ্রেণীর লোকজনের সাথে কমিউনিকেট করতে পারে না, সো দে ফিল আইসোলেটেড এন্ড লোনলি, সুতরাং তারা একাকিত্ব বোধে ভুগতে আরম্ভ করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে কি বলছে, আপার ক্লাস পিপল লাইক অ্যাস্টন আর আইসোলেটেড ফর ল্যাক অফ প্রপার কমিউনিকেশন, যে উচ্চবিত্ত যারা, তারা কেন আইসোলেশনে ভোগে, তাদের একে অপরের মধ্যে যোগাযোগ থাকে না, ওকে, সেলফ সেন্টার বা স্বার্থান্বেষী হয়, ন্যাচারাল ইগোজম, এবং তাদের অহংকার থাকে অনেক, সো দে আর দ্য ভিকটিমস অফ সোসাইটি দ্যাট কজ আইসোলেশন, সুতরাং এরাই হচ্ছে সমাজের আইসোলেশনের শিকার রূপান্তরিত। আমরা দেখি এখানে দুই রকমের আইসোলেশন পাচ্ছি, একটা ওয়ার্কিং ক্লাস আর একটা আপার ক্লাস। ওকে, এবং দুই রকমের আইসোলেশনের কারণ কিন্তু দুইটা আলাদা আলাদা। কারণ যারা ওয়ার্কিং ক্লাস, এরা হোম, জব, ফ্যামিলি বা শেল্টার এইগুলা হীনতায় ভোগে, এইগুলা না থাকার জন্য আইসোলেশনে ভোগে। অন্যদিকে যারা ধনী, তাদের মধ্যে কমিউনিকেশন থাকে না, সেই জন্য তারা আইসোলেশনে ভোগে। এই হচ্ছে রিজনস এন্ড কজ, যে ক্লাসিফিকেশন অফ আইসোলেশন। নেক্সট স্টাইলটা কি আছে, দেখুন আমি একটু পানি খেয়ে দেখি। ওকে, নেক্সট স্টাইলটা এখানে কি বলছে, ডিভাইস ওয়ান্ডার, ডিভাইস কি ভবঘুরে। তার মানে আমরা একটু আগে দেখলাম যে আইসোলেশন গুলো আসলে কেমন রকমের, এখন বলা হয়েছে যে কাদের মাধ্যমে আইসোলেশনটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো ফার্স্টে বলতে ডিভাইস, সে একজন ওয়ান্ডার, ওয়ান্ডার বলতে ভবঘুরে। ওকে, জিপসি। The device is an old man who is a vagrant, সে একজন বয়স্ক, তার বয়স প্রায় 60। ওকে, 16th না কিন্তু, ওকে 60, এবং সে একজন ভ্যাগ্রান্ট বা ভবঘুরে। এরপর বলছে যে হি ওয়ার্কস ইন এ ক্যাফে, সে একটা রেস্টুরেন্ট বা ক্যাফেতে জব করে, বিকজ অফ হিজ মিসবিহেভিয়ার কি উইথ অথরিটি হি লজেস, মানে সে তার জব, মানে যেখানে জব করতো ওখানে অথরিটির সাথে একটু খারাপ আচরণ করে, যার ফলে তাকে চাকরিচ্যুত হতে হয় কিন্তু। এবং আমরা কিন্তু পড়ছিলাম যে কেন সমাজের নিম্নবিত্ত শ্রেণীর লোকজন এরকম আইসোলেশনে ভোগে, জবলেস, এখানে কিন্তু ডিভাইস জবলেস হয়। যে অ্যাস্টন, ওয়ান অফ দ্য টু ব্রাদার্স সেভস হিম ফ্রম দ্য ব্রল, অ্যাস্টন সে কি করে, ডেভাইসকে সে ব্রল বা লড়াই থেকে সেভ করে, এন্ড দ্য ক্যাফে এন্ড গিভস হিম শেল্টার ইন দেয়ার, এবং অ্যাস্টন সে ডেভাইসকে ওকে, যে অ্যাস্টন সে হচ্ছে ডেভাইসকে তাদের ভাষায় আশ্রয় দেয়। এবার বলছে যে বোথ দ্য ব্রাদার্স অ্যাস্টন এন্ড মিক অফার হিম এ জব অফ দ্য কেয়ারটেকার ইন দ্য রুম, এবং এই ডেভাইসকে অ্যাস্টন এবং মিক দুই ভাই একই কাজের জন্য অফার করে। মিক অফার জন্য মিককে বলে, how would you like to stay on here as a caretaker? I will be quite open with you. I could rely on a man like you around the place, keeping an eye on those on things. Okay, আমি তোমার মতো একটা মানুষের উপর আসলে বিশ্বাস করতে পারি, সুতরাং এই বাসার চাকরি হতে আসলে তোমার কেমন লাগবে? Though he gets a chance to make companionship with the two brothers, he loses it and he becomes alone again for his conspiracy. তো দেখেন এখানে কিন্তু তাকে একটা জবের, মানে তার, সে একটা লড়াই করতেছিল, তার জীবন বাঁচাইছে, তাকে আশ্রয় দিছে, তাকে কাজও দিছে, বাট সে কি করছে, দুই বের এসে চক্রান্ত করছে, সুতরাং চক্রান্তের জন্য তাকে ওখানে চ্যুত হতে হয়েছে, মানে সবকিছু চ্যুত হতে হয়েছে। সো এভাবে সে আইসোলেটেড হয়েছে। ওকে, এটা হচ্ছে ডিভাইস কেন আইসোলেটেড হইল। এরপর বলছে কি, আনএবল টু ফিট ইন দ্য সোসাইটি, যে সে সমাজের সাথে আসলে মানে তাল মিলিয়ে চলতে পারে না। এটা এখানে বলছে যে টু স্টে পার্মানেন্টলি ইন দ্য হাউস হি মেক্স এ চার্ট অফ কমপ্লেইন্টস এগেইনস্ট অ্যাস্টন টু মেক, যে ওই বাসায় পার্মানেন্টলি থাকার জন্য সে বাসার যে মালিক মিক তার কাছে গিয়ে তার যে বড় ভাই অ্যাস্টন তার এগেইনস্টে অনেক অভিযোগ করতে আরম্ভ করে। মিক ইনসাল্টস him saying many offensive words and outs him from the house because of his conspiracy, মিক এগুলো বুঝতে পারে, তাকে অনেক অপমান করে এবং তাকে বাসা থেকে তাড়িয়ে দেয় তার চক্রান্ত করার জন্য। As an outsider, একজন ভবঘুরে হিসেবে device does not control his aggressive mood and in a unstable situation, the device সে একটু মানে তাকে দেখেন তার জীবন বাঁচাইলো, তাকে আশ্রয় দিল,
থাকতে দিল, খাইতে দিল, বাট সেই ব্যক্তি আগে সে চক্রান্ত করে, সুতরাং সে কেমন এগ্রেসিভ বা হিংস্র টাইপের, ওকে, মানে স্বার্থান্বেষী টাইপের, ভালো না। হি শোস হিজ এক্সট্রিম লাভ ফর পাওয়ার, সুতরাং এই ঘটনাগুলোর মাধ্যমে তার যে ক্ষমতার লোভ এটা রিপ্রেজেন্ট করা হয়েছে, বা মানে শক্তি বা মানে পাওয়ারের প্রতি যে লোভ এটা রিপ্রেজেন্ট করা হয়েছে। লাস্টলি হি হ্যাজ ড্রাইভেন অ্যাওয়ে ফ্রম দ্য হাউস বাই দ্য ব্রাদার, সুতরাং লাস্টে আমরা কি দেখতে পাই, ডেভাইসকে দুই ভাই ওই ফাঁকা থেকে ঘাড় ধাক্কা দিবে, মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর বের করে দেয় আর কি, জাস্ট এমনিতে বললাম। সো ইট ইজ ক্লিয়ার টু দ্য অডিয়েন্স, যারা অডিয়েন্স বা দর্শক বা পাঠক আছে তার কাছে স্পষ্ট that device is wholly responsible for its loneliness, also the device সে তার যা লোনলেস বা আইসোলেশন এগুলোর জন্য পুরোপুরি দায়ী। এ হচ্ছে ডিভাইস আইসোলেশনের যে কারণ আর কি, ওকে। এরপর কি বলছে, রেসিয়াল ডিসক্রিমিনেশন, ওকে, একটা আছে মানে বর্ণ বৈষম্য আর কি, সেটা আমরা ডিভাইসে চরিত্রে দেখতে পাই। তো ডিভাইস ইজ এ ম্যান অফ এগ্রেসিভ মুড, সে একটু কেমন এগ্রেসিভ টাইপের আর কি। unstable mind and selfishness, ওকে, স্বার্থান্বেষী বা স্বার্থবাদী। he has a lack of understanding honoring the significance of relationship, সে আসলে সম্পর্কগুলোকে গুরুত্ব দিতে শেখে নেই বা জানে না বা দেয় না, কারণ কি, ওই যে দেখলাম যে সে স্বার্থলোভী, ক্ষমতা ক্ষমতা লোভী আর কি, ওকে, এই কারণগুলোর জন্য। যে however it is noteworthy that racial prejudice is one of the reasons for isolation and loneliness, যে শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য এগুলো কিন্তু আইসোলেশনের কারণ, যেটা আমরা ডিভাইসের চরিত্রে দেখতে পাই। It creates differences between black and white, that is the main reason for isolation loneliness, যে শ্রেণী বা বর্ণ বৈষম্যের জন্য ব্ল্যাক এবং হোয়াইট মানে নিগ্রো এবং শ্বেতাঙ্গ এদের মধ্যে পার্থক্য তৈরি হয় আর কি, এবং এখান থেকে তারা মানে সেপারেটেড বা আইসোলেটেড হয়ে যায় আর কি। যেমনটা আমরা নাটকে দেখি যে অ্যাস্টন বলছে দ্য ব্ল্যাকস লিভ দ্য নেক্সট ডোর, ডিভাইস ডু দে কাম হিয়ার, অ্যাস্টন বলছে ডু ইউ সি দ্য ব্লু কেস, ডিভাইস ব্লু কেস জানা, মানে যখন কিনা রাতে ডিভাইস সে ঘুমাইতেছিল, মানে নাক ঘুমাইতেছিল, ওকে, নাক ঢেকে ঢেকে ঘুমাচ্ছিল। তো সকালবেলা উঠে এই অ্যাস্টন সে জিজ্ঞেস করে যে তুমি কি নাক ডাকো, এটা শুনে তো ডিভাইস পুরো রাগান্বিত হয়ে কি আমি নাক ডাকি না, বরঞ্চ পাশের রুমে যারা আছে ওরা নাক ডাকে। তো তখন জিজ্ঞেস করছে পাশের রুমে কারা থাকেন, তো তখন অ্যাস্টন বলছে পাশের রুমে যারা হচ্ছে নিগ্রো ওরা থাকেন, মানে কথা যারা কালার্ড পিপল ওরা থাকে। তো এই যে ডিভাইস সে তখন বলে কি তারা নিগ্রো মানে হচ্ছে ব্ল্যাক পিপল, আর অ্যাস্টন উত্তর দিচ্ছে যে দা ব্ল্যাকস লিভ দ্য নেক্সট ডোর, নিগ্রোরা তারা পাশের রুমে থাকে। এবং এই যে ডিভাইস সেটা বলে যে ডু দে কাম হিয়ার, তারা কি এখানে আসে, যে ডু ইউ সি দ্য ব্লু কাইটস, এটা মানে এখানে অ্যাস্ট্রনের চরিত্রে, সরি অ্যাস্ট্রন না তো ডেভাইসের চরিত্রে দেখেন একটা নিগ্রোদের প্রতি একটা প্রতিবাদী মনোভাব জাগ্রত হয়েছে, এটাও কিন্তু আইসোলেশন একটা কারণ, মানে শ্রেণী বৈষম্য, এখানে শ্রেণী বৈষম্য এখানে বর্ণ বৈষম্য, ওকে। সো এটা একটা আইসোলেশনের কারণ যেটা ডেভাইস চরিত্রে পাইতে আমরা দেখেন ডেভাইস বেশ কিছু কারণে কিন্তু আইসোলেটেড। ফার্স্ট হচ্ছে যে সে একজন ওয়ান্ডারার বা ভবঘুরে, সে দুই ভাইয়ের মধ্যে চক্রান্ত তৈরি করতে, মানে চক্রান্ত তৈরি করে সে দুজনকে আলাদা করছে, বাট সে নিজে আলাদা হয় যায়। সেকেন্ড বলছে সে সমাজের সাথে তাল মিলে চলতে পারে না। দুই, থার্ড হচ্ছে কি তার মধ্যে বৈষম্য মানে কাজ করে বা অহংকার কাজ করে, ওকে, সে নিগ্রোদেরকে হেয় করে, এগুলোর জন্য সে আইসোলেট হয়েছে সমাজ থেকে বা তার মানে আশেপাশে পরিবেশ থেকে। নেক্সট স্ট্যান্ডাতে গিয়ে দেখেন এরপর বলছে যে অ্যাস্ট্রন দা, তার মানে আমরা দেখলাম ডিভাইস সে কিভাবে আইসোলেটেড হইলো। এরপর বলছে অ্যাস্ট্রনের কথা, যে অ্যাস্ট্রন কিভাবে আইসোলেটেড। অ্যাস্ট্রন দা ভিকটিম অফ সোসাইটি, যে অ্যাস্ট্রন ইজ এ ম্যান ইন হিজ আর্লি 30s হু ইজ সাফারিং ফ্রম লোনলিনেস অর আইসোলেশন, যে অ্যাস্টন তার বয়স প্রায় 30-এর মতো আর কি, ওকে। তো সে কিন্তু এনাটাকে আইসোলেটেড বা মানে এই রোগে ভুগতেছে আর কি। যে হাউভার হি ইজ ডিফারেন্ট ফ্রম ডিভাইস ইন, তবে তার সাথে কিন্তু ডিভাইসের এক পার্থক্য আছে, হি ইজ এ জিনিয়াস ম্যান, অ্যাস্টন কিন্তু এমনিতে ভালো একজন মানুষ, কারণ ভালো মানুষ না হলে সে তো একজন ব্যক্তিকে মানে ফাইট থেকে বাঁচিয়ে তাকে আশ্রয় দেবে এমনটা না। যে হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিক্সিং উইথ দ্য পিপল ইন দ্য সোসাইটি, যে সমাজের লোকজনদের সাথে মেলামেশা করা তার কোনো ইচ্ছে নেই, আকাঙ্ক্ষা নেই, কারণ কি সে চলতে পারে না তাদের সাথে। যে হি চেরিশেস আইসোলেশন আর লোনলিনেস ইন হিজ মাইন্ড, সে সত্যিকার তার মন থেকে এই যে আইসোলেশন বা লোনলিনেস চায়, ওকে। কারণ কি যেমন এখানে সে বলছে আই ডু নট টক টু পিপল নাও, আমি এখন লোকজনের সাথে কথা বলি না। আই কিপ মাইসেলফ অ্যাওয়ে ফ্রম প্লেসেস লাইক ক্যাফে, যে আমি ক্যাফের মতো পাবলিক প্লেস যেগুলো সেখান থেকে দূরে থাকি, নিজেকে দূরে রাখি আর কি। আই নেভার গো ইনটু দেম, না আমি তাদের কাছে কখনোই যাই না, ওখানে কখনো যাই না। আই ডোন্ট টক টু এনিওয়ান অ্যাজ আই ইউজড টু বিফোর, আমি আগে যেমন লোকজনের সাথে কথাবার্তা বলবো তেমন কথাবার্তা বলি, তার মানে সে আইসোলেশনকে চুজ করেছে কারণ সে একজন মানসিক রোগী, ওকে। এটা হচ্ছে তার যে আইসোলেশন, যে ইন টার্মিনেশন সবচেয়ে উই আন্ডারপ্লে সে দ্যাট, আমরা নির্দ্বিধায় এটা বলতে পারি হ্যারল্ড পিন্টার প্রপারলি শোস আইসোলেশন থ্রু দ্য ক্যারেক্টার, সেখানে চরিত্রদের মাধ্যমে আইসোলেশনটা খুব
ভালো মতো রিপ্রেজেন্ট করছে। মানি মাইন্ডেড সোসাইটি, যে এই সমাজের মানুষ তারা কি অর্থ সম্পদ বা ক্ষমতার লোভী, ল্যাক অফ কমিউনিকেশন, সেলফ সেন্টার্ড পিপল, ল্যাক অফ ফেলো ফিলিংস লিডস টু আইসোলেশন। এখান থেকে আসলে মানুষের আইসোলেশন গুলো জাগ্রত হয়। At the end of the নাটকের শেষে থ্রি ক্যারেক্টার্স আর সেপারেটেড ফ্রম ইচ আদার এন্ড কন্টিনিউ টু লিভ অন লাইফ অফ আইসোলেশন। যে তিনজন চরিত্রকে আমরা দেখি তারা সেপারেটেড হয়ে যায় একে অপরের থেকে এবং তারা আইসোলেটেড লাইফ লিড করে। সো isolation is the honor of modern life because it punches life towards the eye. সুতরাং আইসোলেশন হচ্ছে আধুনিক মানুষের একটা বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের জন্যই তাদের জীবনটা মৃত্যুসম বা নরকসম হয়ে যায়। এই হচ্ছে থিওরি অফ আইসোলেশন। এটাকে আমরা কিভাবে পাই? কোনো সমস্যা আছে এটা নিয়ে? মানে দুইজন চরিত্র হয়েছে। ওকে, আমরা নেক্সট যাচ্ছি। হাউ ডাজ হ্যারল্ড পিন্টার আসিভ হিজ কমিক ইফেক্ট ইন দ্য কেয়ারটেকার। এবার এই নাটকে সে কিভাবে মানে কমেডি ইউজ করছে বা কমিক ইফেক্ট আনছে। তো এখানে ফার্স্ট আগাবো কারণ নয়টা আরেকটা কি আছে। তো এখানে বলছে যে হ্যারল্ড পিন্টার ইজ এ ব্রিটিশ প্লেরাইট, স্ক্রিনরাইটার, ডিরেক্টর এন্ড অ্যাক্টর হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর হিজ আর্টিস্টিক কন্ট্রিবিউশন ইন লিটারেচার। 2005 ছিল না 6 ছিল? ঠিক আছে, 5 সম্ভবত যতটুকু মনে পড়তেছে। ঠিক, ঠিকই আছে। মানে সে হচ্ছে 2000 মানে তার অবদানের জন্য ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে সে 2005 সালে। এটা বলছে It's a masterpiece that category. এটা খুব বিখ্যাত নাটক। Is a play of loneliness, isolation, frustration, lack of common identity and lack of communication. এই সমস্ত থিম নিয়ে এই নাটকটা লেখা। To make the action effective, the playwright arranges some comic situation through characters, activities and dialogue. এই নাটকে মানে একটু আরো বেশি ভালো অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য দর্শকদের কাছে সে কি করছে, বিভিন্ন কমিক এলিমেন্ট ইউজ করছে সেই চরিত্রদের কাজকর্ম বা ডায়ালগ বা কথাবার্তার মাধ্যমে। যে দেয়ার আর থ্রি ক্যারেক্টার্স ইন দ্য প্লে। নাটকের টোটাল আমরা তিনজন চরিত্র পাই এবং দেম ডিভাইস এন্ড মেক প্রডিউস লাফটার থ্রু দেয়ার অ্যাক্টিভিটিস এন্ড ডায়ালগ। এই দুজন চরিত্রের মাধ্যমে সেই যে কমিক ইফেক্ট সেটা যে লেখক সে এখানে প্রডিউস করছে আর কি। তো এখানে ফার্স্টে বলছে যে ডিভাইস ডিসরেসপেকশন ক্রিয়েট এমিউজমেন্ট। যে ডিভাইস সে যে মানে একটুতেই আসলে অসন্তুষ্ট হয়ে যায়, সেটা আসলে এখানে হাস্যরসাত্মক। কারণ কি? তার মানে বলে যে কি বসতে দিলে শুইতে চায়, শুইতে পারলে খাইতে চায়, ওইরকম টাইপের আর কি। এখানে বলছে যে ইন দ্য কেয়ারটেকার উই আর ইন্ট্রোডিউসড উইথ মেনি কমিক সিচুয়েশন বাই স্পিসিস বাট দে আর আইরনিক্যাল। যেখানে আমরা বিভিন্ন কমিক এলিমেন্ট বা ইনসিডেন্ট পাই বাট সেগুলো আইরনিক্যাল, মানে হচ্ছে যেটা বলা হয় উল্টোটা বোঝানো হয় আর কি। যে at the very beginning of the play Aston saves Device from a brawl at the cafe। যে শুরুতে দেখতে পাই অ্যাস্টন সে ডেভাইসকে একটা মানে লড়াই থেকে সেভ করে। he gives him shelter, সেটাকে আশ্রয় দেয়, ক্লোজ জামা কাপড় দেয়, বেড টু স্লিপ ঘুমানোর জায়গা দেয়। in this way Aston gives him new shoes but Device says that they do not fit him। অ্যাস্টন তাকে একটা জুতাও দেয় কিন্তু ডেভাইস বলে জুতা আমার খাটতেছে না। মানে দেখেন একজন ব্যক্তিকে এত কিছু দেওয়া হচ্ছে বাট তার পাশে সন্তুষ্ট হচ্ছে না। ওকে, এটা কিন্তু মানে একটা হাস্যরসাত্মক স্টোরি আর কি। মানে যেভাবে বলে এটা হাস্যরসাত্মক। দিস আনগ্রেটফুল সে মানে সে যেভাবে অকৃতজ্ঞের মতো বলে, এটা আসলে দর্শকদের মনে একটা এরকম হাস্যরস বা লাফটার জাগ্রত করে। বলছে যে ডিভাইস আই থিংক দেয়ার শুজ আর এ বিট স্মল ফর মি। ডিভাইসকে বলে এই জুতাটা আমার কাছে মনে হয় ছোট, মানে আমার জন্য ছোট। আসলে বলছে উডেন্ট দে ফিট ইউ, যেটা কি তোমার খাটবে না? ডিভাইস যে নো দে ডোন্ট সিম টু বি অফ দ্য রাইট সাইজ। যে না, এগুলা ভালো মনে হচ্ছে না, মানে হচ্ছে রাইট বা ঠিকঠাক মনে হচ্ছে না। অ্যাস্টন বলছে দে আর নট ব্যাড। অ্যাস্টন বলে যে এগুলো কিন্তু একেবারেও খারাপ না, বাট ডিভাইস সেটা নিয়ে যাচ্ছে। দেখেন মানে যে সাদা লক্ষ্যে সে পায়ে ঠেলতেছে আর কি। ওকে, এবং সেটা এমন ভাবে বর্ণনা করা যেটা হাস্যরসাত্মক বা কমিক একটা এলিমেন্ট। যে লেদার ডিভাইস যে ডিভাইস মেনি টাইম মেক্স দ্য সিচুয়েশন মোর কমিক। এটা পরবর্তী আরো অনেক ঘটনা পাই যেখানে ডিভাইস সিচুয়েশনটাকে কমিক করে ফেলে। যে ডিভাইস ইনফর্মস অ্যাস্টন দ্যাট রুমের হ্যাজ ইনভাইটেড হিম টু সি হার বডি, দ্যাট ইজ হোয়াই হি উইল গো টু সিট কাপ। যেমন এখানে ডিভাইস একবার বলে যে একজন মহিলা সে আমার বডি সে দেখতে চায়, সেই জন্য আমি সিট কাপ নামের একটা জায়গায় যেতে চাচ্ছি আর কি। এটা বলছে যে মোরেবার অ্যাজ এ ট্রাম্প একজন ভবঘুরে হিসেবে দ্য অ্যাক্টিভিটিস অফ ডিভাইস ইজ এ পার্ট অফ কমেডি। যে ডিভাইস যে কাজকর্মগুলো করে এগুলো কিন্তু কমেডি বা হাস্যরসাত্মক টাইপের, প্লাস আইরনিক্যাল আজ যেগুলো কিন্তু পরস্পর বিরোধী বা আইরনিক্যাল টাইপের। হি সেভড এন্ড গিভেন শেল্টার বাই অ্যাস্টন। তাকে অ্যাস্টন থাকার জায়গা দিছে, খাওয়ার মানে সবকিছু দিছে। বাট হি ট্রাইস টু মেক সেপারেশন বিটুইন অ্যাস্টন। কিন্তু সে আসলে সে তার এগেইনস্টে, মানে যে আশ্রয় দিছে তার এগেইনস্টে সে এরকম চক্রান্ত করতে আরম্ভ করছে। বাট শেষে কি হলো যে তাকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এটা একটা হাস্যরসাত্মক স্টোরি। যে হি অ্যাকিউজেস অ্যাস্টন টু মিক অ্যাজ যে যেমন যে দেবাশে কি করে মিকের কাছে গিয়ে অ্যাস্টনের নামে এরকম ভাবে অভিযোগ করে যে ইউ ক্যান নট লিভ ইন দ্য সেম রুম উইথ সামওয়ান হু ডাজন্ট হ্যাভ এনি কনভারসেশন উইথ। যে তুমি এমন একজন ব্যক্তির সাথে থাকতে পারো যার সাথে তোমার কোনো কথোপকথনই হয় না, তো সে কিন্তু তার ভাই। সুতরাং ডেবে যে কাজকর্ম যে ডায়লগিং গুলো করে যেগুলো থেকে হাস্যরস জাগ্রত হয় আসলে, মানে সিরিয়াস টাইপের না, হাস্যরসাত্মক টাইপের। মানে সিলি ম্যাটার যাকে বলে।
এরপর বলছে যে থ্রু মিক্স ভায়োলেন্স, এটা বলছে যে থ্রু মিক্স ভায়োলেন্স, যে মিক্স সে যে ভায়োলেন্ট আচরণ গুলা করে সেগুলো কিন্তু এখানে হাস্যরস জাগ্রত করে। যেমন এখানে বলছে যে মিক দ্য ইয়াঙ্গার ব্রাদার অফ অ্যাস্টন, মিক হচ্ছে অ্যাস্টনের ছোট ভাই, ইজ আ ভেরি এক্সপার্ট ইন মেকিং আ সিচুয়েশন কমিক, সে কিন্তু স্টোরিকে হচ্ছে এরকম কমিক করতে পারে আর কি, উইথ দ্য টাচ অফ ফিয়ার, ভয়ানক অবস্থা ক্রিয়েট করে, মানে সে ভয় দেখায়। যেমন একটি বলে যে কি আই এম অলসো গ্ল্যাড নাইস টু মিট ইউ, ওকে, সে এমন ভাবে সে হঠাৎ করে তার মুড চেঞ্জ করে ফেলে, মুড সুইং হয়ে যায় তার, এটা সে ওইরকম অবস্থায় যে কথাবার্তা গুলো বলে বা যে কাজগুলো করে এগুলো হাস্যরসাত্মক। যেমন এখানে বলছে যে though he is a man of violent nature, he has a good quality to chase himself suddenly, whispered his laughter fear simultaneously, যদিও সে হিংস্র টাইপের কিন্তু হঠাৎ করে সে বা মুহূর্তের মধ্যে সে নিজেকে পরিবর্তন করে ফেলতে পারে তার আচরণকে। in act to make attacks device thinking is thief but he knows signal, যেমন একটুতে আমরা দেখতে পাই যে মিক সে ডেভাইসকে আক্রমণ করে, অথচ সে কিন্তু জানতো যে তাদের বাসায় নতুন কেউ আসছে, বাট তাও সে তাকে পিছন থেকে গিয়ে জাপটে ধরছে। এবার সাডেনলি হি চেঞ্জেস হিজ মুড ফ্রম এ ভায়োলেন্ট অ্যাটাকার টু কমিক ওয়ান, কিন্তু হঠাৎ করে সে আবার নিজেকে চেঞ্জ করে ফেলছে, সে নিজেকে ওখানে কমিক উপায়ে রিপ্রেজেন্ট করে। যেমন এখানে বলছে যে আই এম অফুলি গ্ল্যাড, ইটস অফুলি নাইস টু মিট ইউ, আমি খুব মানে ভীত আর কি, ওকে, মানে যে ভীত সন্ত্রস্ত আনন্দিত এরকম টাইপের, তোমার সাথে পরিচয় ভালো লাগলো একটু, সেজন্য তাকে জাপটে ধরছিল। এভাবেই সে আসলে সিচুয়েশনটাকে কমিক করে ফেলছে। এরপর বলছে যে এলিমেন্টস অফ মিনেস, এখানে কিছু ভয়ানক ভয়ানক ঘটনা আছে ভাইয়া, যেগুলো, হ্যাঁ ভাইয়া। এই যে বলতেছি যে যখন অ্যাস্টন ডেভাইসকে বাসায় নিয়ে আসলো, হুম, এটাও তো কমিক হইতে পারে। যেমন দুই ভাই কেয়ারটেকার, মানে কেয়ারটেকার হিসেবে তাকে প্রপোজ করছে, এটা যদি মানে এই যে হ্যাঁ ভাইয়া, কমিক হয় তাহলে আপনি, এটা কি কমিক না? হ্যাঁ অবশ্যই আপনি লিখতে পারবেন। দেখেন এখানে যতগুলো স্ট্যান্সা লেখা আছে, লিখলে 6-7 পেজ হয়ে যাবে। তো 10 মার্কের জন্য 8 না লিখতে চলবে, আপনি চাইলে ওগুলো লিখতে পারেন। আর অনেকগুলো আছে, ওকে। ওই যে টেবাইস্তার ওয়েবের সাথে যে আচরণটা করে, এটা হাস্যরসক একটা স্টোরি। তারপর টেবাইস্তার আইডেন্টিটি খোঁজে, অথচ সে ঘরেই থাকতে চায়, এটা একটা হাস্যরসক স্টোরি। এরকম অনেক স্টোরি আছে ভাইয়া। হুম হুম। আচ্ছা, এবার বলছে যে এলিমেন্ট অফ মিনাস, মিনাস বলতে আমাদের ভয়ানক, এখানে ভয়ানক স্টোরিও আছে। মানে ভয়ানক বলতে ভৌতিক না কিন্তু, ওকে, মানে হিংস্র টাইপের। যে there are a number of comic episodes which raise the audience laughter that can expose the layers of deception created by the character, এখানে বেশ কিছু স্টোরি যেগুলো দর্শকদের মনে হাস্য জাগ্রত করছে, যেগুলো মানে ছলাকলাপূর্ণ আর কি, বা প্রতারণাপূর্ণ। that's the true nature of the character is revealed, এবং সেই বর্ণনা বা সেই ঘটনাগুলোর মাধ্যমে চরিত্রদের আসল প্রকৃতি কেমন, কে কেমন, সেটা রিপ্রেজেন্টেড হয়েছে বা রিভিলড হয়েছে। The element of meanness or terror is also present in Printer's comedy through the character of Meek and Device, এই দুটো চরিত্রের মাধ্যমে আমরা যে হিংস্রতার একটা চিত্র পাই আর কি। যে Device being seized by Meek with the vacuum cleaner is funny, যেমন Device মানে সরি মিক যেভাবে ডেভাইসকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভয় দেখায়, এটাও কিন্তু একটা হাস্যসত্ত্বক স্টোরি। যেমন এখানে বলছে যে বাট ফর হিম ইট ইজ এ ট্রিপিং এক্সপেরিয়েন্স, মানে মিক এটা করে মানে মজা পায় বা আনন্দ নেয়, কিন্তু ডেভাইস সে এতে ভয় পায়। যেমন এখানে বলছে যে মিক সেজ আই ওয়াজ জাস্ট ডুইং সাম স্প্রিংকলিং, মানে মিক তাকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভয় দেখায়, অথচ সে কি বলে, আমি আসলে রুমটা ক্লিন করতেছি, স্প্রিং করতেছি আর কি। was the apple right wisely includes this feature in the play character, মানে দেখো এখানে নাট্যকার কমিক এলিমেন্টস খুব দুর্দান্ত ভাবে কিন্তু ইউজ করছে। These characteristics of characters make the situation comic and help the play for thematic progress, যে এই নাটকে সেই চরিত্রদের মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলি এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যে নাটকের থিমটা বেশি ডেভেলপ বা প্রোগ্রেসড হয়েছে। হ্যারল্ড পেইন্টার ডাজ ইট এক্স্যাক্টলি উইথ দ্য এলিমেন্ট অফ মিনাস, হ্যারল্ড পেইন্টার এখানে সেই যে ভৌতিক বা হিংস্র টাইপের এলিমেন্ট ইউজ করে সেটা এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করছে। ওভার দ্য কেয়ারটেকার ইজ নট এ কমেডি, শুধু আমরা বলতে পারি না, মানে তা বলতে পারবো যে এটা একটা কমেডি টাইপের, মানে মিক্স অফ কমেডি একটা বলতো দুটো সংমিশ্রণ। কারণ লাস্টে কিন্তু যে ডেভাইস সে চ্যুত হয়েছে, মানে তার জীবনটা ট্রাজিক্যালি শেষ হয়েছে, সুতরাং এটা কমেডি ট্রাজেডি দুইটার একটা সংমিশ্রণ বলা যায়, একটা ট্রাজি কমেডি টাইপের। যে দো দেয়ার আর সাম কমিক এলিমেন্টস in the play, but comedy is not a theme of the play, যদি এখানে বেশি কমিক এলিমেন্ট আছে বাট কমেডি নেগেটিভ থিম না। It is merely a technique which helps painter focus on the multi-layered portrait of three characters in relation to their loneliness, isolation, frustration, failure of communication, dreams and fancies with the touch of fun, যে আসলে এটা একটা টেকনিক, যে টেকনিকটা ইউজ করে তিনজন চরিত্রের কার কেমন বৈশিষ্ট্য, কার জীবনে কি কি ঘটছে না ঘটছে, সেই আইসোলেশন, ফ্রাস্ট্রেশন, ফেইলিয়ার, সেগুলো সে রিপ্রেজেন্ট করছে। এই হচ্ছে এটা কিন্তু কমিক এলিমেন্ট, আর বোধহয় নাই ওই পাশে না। হুম, তো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে ভাইয়া? এনিবডি, যে কয়জন আছেন কলেজ? আখি, ফাতিমা, ফাতিমা তো জোহরা, ঐশী, নওশিন, খাদিজা। কোনো সমস্যা আছে কারো ভাইয়া?
नहीं गया। জি না ভাইয়া, আচ্ছা, কোনো তো সমস্যা আজকের নেই। মতো থাক, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের আর শনিবার শনিবার এরপরে বোধহয় একটা কোয়েশ্চেন সেটা কমপ্লিট করে আমরা লাস্ট যে টপিক এটা শুরু করবো, কেমন? আপনার একটু লুক ব্যাক ইন অ্যাঙ্কার সামারিটা একটু পড়ে আসেন, বা দেখবেন যে ইউটিউব চ্যানেল আছে ওখানে দেখবেন ওইটার যে সামারিটা দিয়ে বোধহয় ভিডিও দেওয়া আছে। আচ্ছা